জুলাই হত্যার মাস্টার মাইন্ড হিসেবে শেখ হাসিনার বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন। শাপলা চত্বরে গণহত্যার রিপোর্টের জন্য সময় বাড়ল ৩ মাস। তদন্তের প্রধান মাস্টার মাইন্ড এবং হুকুমদাতা হিসাবে সুপিরিয়র কমান্ডার হিসাবে শেখ হাসিনার বিরুদ্ধে তদন্ত রিপোর্ট দাখিল করেছেন। সবার সাথে আলোচনার পরই এসেছে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের সিদ্ধান্ত, বললেন প্রেস সচিব। গ্যাজেট হাতে পেলে নিবন্ধন বিষয়ে পরবর্তী সিদ্ধান্ত নেবে ইসি। নির্দেশ দিয়েও বন্ধ হচ্ছে না ব্যাটারি চালিত অটোরিকশার চলাচল। ত্রুটি মুক্ত করে লাইসেন্স দেওয়ার সিদ্ধান্ত সরকারের, আত্মঘাতী বলছেন বিশেষজ্ঞরা। আগের সরকারের মতো এই ধরনের ডিসিশন নিয়ে ঢাকাকে আরও বেশি বিশৃঙ্খল করে এবং স্বপ্ন দেখে আমরা যতটা রেজিস্ট্রেশন দিব ততটাই চলবে, তাহলে আকাশ কুসুম চিন্তা। স্বাস্থ্য খাতের উন্নয়ন ও ঘাটতি পূরণে সম্মিলিত প্রচেষ্টার তাগিদ প্রধান উপদেষ্টার। পরিবর্তনের মানসিকতা নিয়ে চিকিৎসা সেবায় আত্মনিয়োগের আহ্বান। অর্থ বছর শেষ হওয়ার আগেই প্রবাসী আয়ের রেকর্ড। 7 মে পর্যন্ত এসেছে $25 বিলিয়ন বেশি অর্থ। ঈদুল আজহায় রেমিটেন্স প্রবাহ আরও চাঙা হওয়ার আশা। অর্থ সাশ্রয় এবার সুভাদ্রা খাল খনন করবে সেনাবাহিনী। উপদেষ্টা রিজওয়ানা জানালেন, ঢাকার জলাবদ্ধতা নিরসনে কাজ করছে 2 কর্পোরেশন। ট্রাম্প নেতানিয়াহুর মধ্যে বন্ধ সব ধরনের যোগাযোগ, দাবি ইসরায়েলি গণমাধ্যমে। তেল আবিব প্রশাসনের উদ্ধত আচরণে ক্ষুব্ধ মার্কিন প্রেসিডেন্ট। শুভেচ্ছা, দুপুরে বাংলাদেশে আমন্ত্রণ জানাচ্ছি সবাইকে। নুসরাত বৃষ্টির সাথে আছি। শিরোনামগুলো শুনছিলেন। জুলাই আগস্ট হত্যার মাস্টার মাইন্ড হিসেবে প্রাথমিকভাবে শেখ হাসিনার বিরুদ্ধে 5টি অভিযোগ আনা হয়েছে। শেখ হাসিনা সহ 3 জনের বিরুদ্ধে 6 মাস 28 দিনের মধ্যে তদন্ত রিপোর্ট প্রসিকিউশনের কাছে দাখিল করা হয়েছে বলে জানিয়েছেন চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম। সকালে ট্রাইব্যুনালে চিফ প্রসিকিউটর তাজুল ইসলামের কাছে তদন্ত প্রতিবেদন জমা দেওয়া হয়। শেখ হাসিনা ছাড়া বাকি 2 অভিযুক্ত হলেন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান, সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুন। প্রসিকিউশন জানায়, দ্রুত আনুষ্ঠানিক অভিযোগ দাখিলের মাধ্যমে এই 3 জনের আনুষ্ঠানিক বিচার শুরু করা যাবে। জুলাই আগস্টের আন্দোলনে সারা দেশে 1400-র বেশি মানুষকে হত্যা, প্রায় 30,000 ছাত্র জনতা আহত হন। আন্দোলন দমনে নির্বিচারে গুলি চালানোর নির্দেশ দেওয়া সহ এই 3 জনের বিরুদ্ধে সুপিরিয়র কমান্ড রেসপন্সিবিলিটি বা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের দায়ে অভিযুক্ত করা হয়েছে। হত্যাকাণ্ড, গুলি করে আহত করা, লাশ পুড়িয়ে দেওয়ার মতো যে সমস্ত অমানবিক কর্মকাণ্ড হয়েছিল সমস্ত বিষয়গুলো তদন্ত করে তদন্তের প্রধান মাস্টার মাইন্ড এবং হুকুমদাতা হিসাবে সুপিরিয়র কমান্ডার হিসাবে শেখ হাসিনার বিরুদ্ধে তদন্ত রিপোর্ট দাখিল করেছেন এবং তার সাথে তদানীন্তন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এবং আইজিপি চৌধুরী আব্দুল আল মামুনের বিরুদ্ধে রিপোর্ট দাখিল করেছেন। উত্তরায় জুলাই আগস্ট গণহত্যার মামলার তদন্ত প্রতিবেদন 20 জুলাই দাখিলের নির্দেশ দেওয়া হয়েছে। এছাড়া শাপলা চত্বর গণহত্যার মামলার তদন্ত প্রতিবেদন 12 আগস্ট দাখিলের নির্দেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। সকালে জুলাই আগস্টের আন্দোলনে উত্তরায় 2 শতাধিক মানুষকে হত্যার ঘটনায় সাবেক মেয়র আতিকুল ইসলাম সহ 9 জনকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হয়। একই সাথে মতিঝিলের শাপলা চত্বরে 2013 সালের 5 মে হেফাজতের সমাবেশে গণহত্যার ঘটনায় সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী শামসুল হক টুকু সহ 4 জনকে নেওয়া হয় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে। এর আগে তাদের মানবতা বিরোধী অপরাধের অভিযোগে গ্রেফতার দেখিয়ে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছিলেন ট্রাইব্যুনাল। শাপলা চত্বরে হেফাজতের সমাবেশে গণহত্যার ঘটনায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী মহিউদ্দিন খান আলমগীর এবং ইমরান এইচ সরকার সহ 5 জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছে। আমরা এই বিষয়ে বিস্তারিত জানবো। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে যাচ্ছি, আমাদের সহকর্মী মাইনুল মারুফ আছেন সেখানে, তিনি জানাবেন বিস্তারিত। মারুফ, শেখ হাসিনার বিরুদ্ধে যে তদন্ত প্রতিবেদন দাখিল প্রসঙ্গ, সেটি প্রসঙ্গে চিফ প্রসিকিউটর কি বললেন সেটি জানাবেন। এর পাশাপাশি শাপলা চত্বর গণহত্যার মামলার আপডেটও জানতে চাই।
আজ কিন্তু শেখ হাসিনা সহ আরো দুইজন প্রভাবশালী, একজন পুলিশের সর্বোচ্চ কর্মকর্তা এবং অপরজন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী, এবং এই মোট তিনজনের বিরুদ্ধে কিন্তু তদন্ত প্রতিবেদন যে তদন্ত সংস্থা তদন্ত করেছে তারা কিন্তু চিফ প্রসিকিউটর বরাবর কিন্তু আজকে জমা দিয়েছে, এবং এর মধ্য দিয়ে কিন্তু বলা যায় যে প্রভাবশালীদের যে বিচারের আওতায় আনা তার কিন্তু একটি প্রক্রিয়া শুরু হলো, এবং এই তদন্ত প্রতিবেদনকে বিভিন্নভাবে যাচাই বাছাই করে একটি ফর্মাল প্রতিবেদন রেডি করে তারপর কিন্তু ট্রাইব্যুনালে জমা দেবে, এবং তার মাধ্যমে কিন্তু আনুষ্ঠানিক বিচার শুরু হবে শেখ হাসিনা সহ বাকিদের। এবং আমরা জানি যে শুধু এই ঘটনাই না, এর আগে কিন্তু আরেকটি তদন্ত প্রতিবেদন জমা দেওয়া হয়েছিল, সেই সুবাদে বলা যায় যে এটি ছিল ট্রাইব্যুনাল প্রসিকিউশনের কাছে জমা দেওয়া দ্বিতীয় প্রতিবেদন। এবং আজ কিন্তু চিফ প্রসিকিউটর দীর্ঘক্ষণ কথা বলেছেন গণমাধ্যমের বিষয়ে, এবং এখানে তিনি যেমনটা উল্লেখ করেছেন যে জুলাই অভ্যুত্থানে যে 1400-র বেশি মানুষ মারা গিয়েছেন এবং সকলের হত্যার যে ঘটনা, সেই হত্যার ঘটনায় কিন্তু অভিযুক্ত কিন্তু শেখ হাসিনা, এই কথা কিন্তু তিনি উল্লেখ করছেন। এর পাশাপাশি বাকি যারা আছে তাদের বিরুদ্ধে অনেকটা একই রকম অভিযোগ, এবং এই ক্ষেত্রে কিন্তু শেখ হাসিনাকে মোট 5টি অভিযোগে অভিযুক্ত করা হয়েছে, তার মধ্যে একটি উস্কানি এবং অপরটি হচ্ছে যে নির্দেশদাতা। এছাড়াও কিন্তু আরও 3টি অভিযোগ তার বিরুদ্ধে রয়েছে। সেই 3টি অভিযোগের বিষয়ে আজ চিফ প্রসিকিউটর কিছু বলেননি, তবে উস্কানি এবং যে নির্দেশদাতা হিসেবে তাকে উল্লেখ করা হয়েছে সেখানে বলেছেন যে তিনি ছাত্র জনতাকে রাজাকার হিসেবে উল্লেখ করেছেন, তারপর যে ছাত্রলীগ যুবলীগ তাদেরকে লেলিয়ে দিয়েছেন এই আন্দোলনকে দমন করানোর জন্য, পুলিশকে লেলিয়ে দিয়েছেন আন্দোলনকে দমন করার জন্য। এর পাশাপাশি তিনি নির্দেশ দিয়েছেন সরাসরি যাতে এই আন্দোলন দমন করতে হত্যা চালানো হয়, যা কিছু করার প্রয়োজন হয় তাই যেন করে। এবং এরপরে কিন্তু আমরা দেখেছি যে জুলাই এবং আগস্টে কিন্তু প্রায় 1400 থেকে 1500 মানুষের কিন্তু মৃত্যু হয়েছে, হত্যা করা হয়েছে, এবং এই ঘটনায় কিন্তু আমরা জাতিসংঘের প্রতিবেদনে দেখেছি সেই সকল প্রতিবেদন, জাতিসংঘের প্রতিবেদন সহ যে সকল অডিও ভিডিও ফরেন্সিক রিপোর্ট ছিল সবকিছুই কিন্তু বলছেন ট্রাইব্যুনাল তাদের হাতে আছে আর প্রসিকিউশন টিমের হাতে আছে, এবং তারা বলছেন যে শেখ হাসিনাকে দোষী প্রমাণ করতে যেই ধরনের তথ্য প্রমাণ দরকার, তা সে যে অভিযুক্ত তার বিচারের জন্য সব রকম তথ্য প্রমাণই কিন্তু প্রসিকিউশন হাতে আছে বলে কিন্তু আজকে জানিয়েছেন। এর পাশাপাশি যে জিনিসটি উল্লেখ করেছেন যে এমন কিছু ঘটনা যে কোথাও কোথাও শেখ হাসিনার নির্দেশে আগুন দিয়ে সেই আগুনের দায় চাপানো হয়েছিল ছাত্র জনতার উপর, এমন প্রমাণও ট্রাইব্যুনাল পেয়েছে বলে কিন্তু আজকে উল্লেখ করা হয়েছে। এর পাশাপাশি আজকে আমরা দেখেছি যে সকালে যে শাপলা চত্বরের গণহত্যা, সেই গণহত্যার আসামিদের কিন্তু হাজির করা হয়েছিল, এবং তাদের হাজির করার পরে 3 মাসের সময় চায় প্রসিকিউশন, এবং আদালত বা ট্রাইব্যুনাল কিন্তু সেই 3 মাসের সময় দিয়েছেন। আগামী আগস্টে কিন্তু তাদের তদন্ত প্রতিবেদন শাপলা চত্বর গণহত্যার সেই তদন্ত প্রতিবেদন দাখিলের কথা কিন্তু রয়েছে। এ ছিল ট্রাইব্যুনাল থেকে আমার কাছে সর্বশেষ। বেশ বিস্তারিত তথ্য জানাচ্ছিলেন, ধন্যবাদ মারুফ। সবার সাথে পরামর্শ করে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করা হয়েছে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। বলেছেন আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ হয়েছে মানবাধিকার লঙ্ঘন এবং ভোটাধিকার কেড়ে নেয়ার দায়। ঢাকা রিপোর্টার্স ইউনিটি ডিআরইউতে মিট দ্য রিপোর্টার্স অনুষ্ঠানে এসব কথা বলেছেন প্রেস সচিব। তিনি বলেন, বাংলাদেশের ইতিহাসে গুমের সূচনা করেছে আওয়ামী লীগ। দলটির এমন কেউ নেই যে বড় ধরনের লুটপাট করেনি। গত 15 বছর শেয়ার বাজারে যে ভয়াবহ ডাকাতি হয়েছে তার কোনো বিচার হয়নি। এখন যেন পুঁজিবাজার আর ডাকাতের আখড়া না হয় এবং প্রতিটি বিনিয়োগকারীর স্বার্থ সংরক্ষণ হয় তা নিশ্চিত করতে হবে বলেও জানান প্রেস সচিব শফিকুল আলম। দেশকে তারা নিয়েছে হচ্ছে একটা ডাকাতির একটা জায়গা হিসাবে, যে যত পারো ডাকাতি করা যায় সেটা হিসাবে নেই। তারা তো পুরো বাংলাদেশের মানুষের সমস্ত অধিকার তারা খর্ব করেছিল। তো সেটার আলোকে বাংলাদেশে যারা জুলাই অভ্যুত্থানে ছিলেন সমস্ত পার্টির সাপোর্ট ছিল এই আমাদের যে ডিসিশনের পিছনে। আর আপনি বলছেন যে কনসালটেশন, সবার সাথে কনসালটেশন হয়েছে, তো এটা তো আমাদের বলা লাগবে না, আমরা সবার সাথে কথা বলেছি। প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন জানিয়েছেন, আওয়ামী লীগের রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধের বিষয়ে এখনও গ্যাজেট প্রকাশ করেনি সরকার। ইসি গ্যাজেটের জন্য অপেক্ষা করছে উল্লেখ করে সিএসি বলেছেন, গ্যাজেট হাতে পেলে আওয়ামী লীগের নিবন্ধন বিষয়ে সিদ্ধান্ত নেবে কমিশন। নির্বাচন কমিশন সচিবালয়ে সাংবাদিকদের এসব কথা জানিয়েছেন সিএসি। আমরা তো আগে এখনো গ্যাজেটটা তো পাইনি সরকারের গ্যাজেটটা আমাদের কাছে আসলে আমরা তখন এটা বসে সিদ্ধান্ত নিব। এখন আমরা সিদ্ধান্ত নিতে পারি না, কারণ সরকার তো একটা, আপনাদের মুখে শুনছি, পত্রপত্রিকায় দেখছি, টেলিভিশনে দেখছি, কিন্তু ওইটা অফিসিয়াল ডকুমেন্টটা না পাওয়া পর্যন্ত আমরা এক্স্যাক্টলি কি হয়েছে এটা তো বলতে পারছি না।
নির্বাচন কমিশনে আমাদের সহকর্মী লাভলি বিথি আছেন, তিনি আমাদেরকে পরবর্তী আপডেট জানাবেন। বিথি, যেমনটি আমরা শুনছিলাম নির্বাচন কমিশন থেকে বলা হয়েছে যে গ্যাজেট তো এখনো হাতে পাওয়া হয়নি, হাতে পাওয়ার পরে আওয়ামী লীগের যে কার্যক্রম সেটি নিষিদ্ধ করার যে প্রক্রিয়া, পরবর্তীতে কি প্রক্রিয়ায় কাজ করবে নির্বাচন কমিশন একটু জানাবেন। গত পরশুদিন যখন অন্তর্বর্তী সরকার ঘোষণাটি দিল যে বিচার শেষ না হওয়া পর্যন্ত আওয়ামী লীগের যাবতীয় কার্যক্রম স্থগিত করা হবে, তারপর কিন্তু নির্বাচন কমিশনের যে কাজ, নির্বাচন দল নিবন্ধন বাতিলের বিষয়, সেই বিষয়ে নির্বাচন কমিশনের একটি সিদ্ধান্ত নেওয়ার কথা, কিন্তু সেই গেজেটটি যে প্রকাশ করা হতো সেটি এখনও পর্যন্ত প্রকাশ করা হয়নি। নির্বাচন কমিশন আনুষ্ঠানিকভাবে সেই গেজেটটি হাতে পায়নি এবং তাদেরকে সরকারের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে কোনো কিছু জানানো হয়নি। জানানোর পর হচ্ছে কমিশনার সচিবদের নিয়ে একটি বৈঠক করবে, তারপর হচ্ছে একটি সিদ্ধান্ত আসবে। রাজনৈতিক দল, বিশেষ করে আওয়ামী লীগের মতো একটি বড় রাজনৈতিক দল নিবন্ধন বাতিল কিন্তু একটি স্পর্শকাতর বিষয়। আর যেখানে সরকারই বলেছেন আসলে যে রাজনৈতিক এই দলের কার্যক্রম নিষিদ্ধের কথা, কিন্তু নির্বাচন কমিশনের যে আরপিও আছে সেই আরপিওতে কিন্তু বলা আছে সরকার থেকে যদি দল নিষিদ্ধ করার কথা বলা হয় তাহলে অটোমেটিক্যালি আনুষ্ঠানিকভাবে হচ্ছে যে সে রাজনৈতিক দল নিবন্ধন বাতিল হয়ে যাবে। কিন্তু যখন যেই মুহূর্তে সরকার বলেছে যে দলীয় কার্যক্রম নিষিদ্ধের কথা, দলীয় কার্যক্রম নিষিদ্ধের কোনো শব্দ কিন্তু ইলেকশন কমিশনে আরপিওতে নেই। তার মানে নিষিদ্ধ করার যে প্রক্রিয়া সেটা অনেকটা দুর্বল হয়ে গেছে। সুতরাং কমিশনের কাছে কয়েকটি বিষয়ে আসলে প্রশ্ন উঠেছে, অস্পষ্টতা আছে। একটি হচ্ছে যে সেক্ষেত্রে কমিশন কি করবে, আরপিও সংশোধন করবে কিনা বা নতুন কোনো আইন ইনক্লুড করবে কিনা, যে রাজনৈতিক দলের কার্যক্রম নিষিদ্ধ যদি ঘোষণা করে সেক্ষেত্রে নিবন্ধন বাতিলের প্রক্রিয়া তারা করতে পারবে। এটি একটি বিষয়। আরেকটি হচ্ছে সন্ত্রাস বিরোধী অধ্যাদেশ যেটি জারি হয়েছে, সেখানে বলা আছে যে নতুন করে যেই বাক্যটি অন্তর্ভুক্ত করা হলো সত্তার অর্থাৎ দল নিষিদ্ধর অন্তর্ভুক্ত করা হয়েছে, কিন্তু সরকার যেহেতু বলেছে বিচারিক কাজ শেষ না হওয়া পর্যন্ত, এখানে একটু কিন্তু থেকে যায়। কারণ হচ্ছে বিচারিক কাজ, তদন্ত, শুনানি বেশ লম্বা একটি প্রক্রিয়া এবং তারপর সেটা প্রমাণিত হবে এবং তারপর হচ্ছে যে আদালতের একটা রায় আসবে। তার মানে আসলে এই বিচারিক কাজ শেষ হওয়া পর্যন্ত ইলেকশন কমিশন কি করবে, এই কার্যক্রম শেষ হওয়া পর্যন্ত দলের নিবন্ধনকে আসলে স্থগিত করবে কিনা, কারণ সরকার কিন্তু দল হিসেবে কিন্তু নিষিদ্ধ করেনি। সুতরাং কয়েকটি বিষয় অস্পষ্টতা আছে, সেটি আসলে কমিশনের সভা হওয়ার পর তারপর নিশ্চয়ই আমরা জানতে চাইব, স্পষ্টীকরণ চাইব যে কমিশনের কি করবে। তবে নর্মালি রেগুলার যে প্রসেস আছে কোনো একটি দলের নিষিদ্ধ করার ক্ষেত্রে, সেই দলকে জানানো হবে, নোটিশ, কারণ দর্শানোর নোটিশ দেওয়া হবে, তারপর হচ্ছে সেই দলের কাছ থেকে জানতে চাওয়া হবে এবং তারপর তদন্ত ও শুনানি, তারপর একটি সিদ্ধান্ত নিয়ে থাকে নির্বাচন কমিশন। তবে সব কিছুই কীভাবে মোকাবেলা করবে, কীভাবে পরিস্থিতি হ্যান্ডেল করবে, সেই সব কিছু আসলে কমিশন সভার পরেই হয়তো আমরা জানতে পারবো। নিশ্চয়ই সেই সভার অপেক্ষায় রইলাম। ধন্যবাদ বিস্তারিত জানানোর জন্য লাভলি বিথি। ব্যাটারি চালিত অটোরিকশা এখন গলার কাঁটা, সড়কে চলতে দিলে বিপদের শঙ্কা, আবার নির্দেশ দিয়ে বন্ধও করা যাচ্ছে না। জনবহুল নগরে সাধারণের চলাচলের জন্য বিকল্পও তৈরি হয়নি। এই অবস্থায় ব্যাটারি চালিত অটোরিকশা ত্রুটিমুক্ত করে লাইসেন্স দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার, যদিও এই বিষয়টিকে আত্মঘাতী বলছেন বিশেষজ্ঞরা। সহকর্মী আরিফুর রহমান সবুজের রিপোর্ট, ছবি তুলেছেন আরেক সহকর্মী জিহাদ ইসলাম। দম ফেলার ফুরসত নেই, পুরনো প্যাডেল রিকশা ভেঙে চলছে ব্যাটারি রিকশায় রূপান্তরের কাজ। সমানতালে চলছে চীন থেকে আমদানি করা খুচরা যন্ত্রাংশ দিয়ে নতুন অটো রিকশা তৈরি। রাজধানীর হাজারীবাগের বউবাজারে এই গ্যারেজে কাজ করেন 28 শ্রমিক। একদিনে তারা পুরনো প্যাডেলের অন্তত 30টি রিকশাকে রূপ দেন বাংলার টেসলা খ্যাত অটো রিকশায়। বউবাজারের 2 কিলোমিটারের মধ্যে এরকম গ্যারেজ অন্তত 20টি। এখান থেকে তৈরি শতাধিক রিকশা প্রতিদিন নামছে রাজধানীর অলিগলিতে। ব্যাটারি চালিত অটোরিকশা চালানোয় পরিশ্রম একেবারেই কম, আয়ও কয়েক গুণ বেশি। তাই প্যাডেলের রিকশা ছেড়ে এসব ব্যাটারি চালিত অটোরিকশাকেই বেছে নিচ্ছেন চালকরা। আর খুব অল্প সময়ে দ্রুততার সাথে গন্তব্যে পৌঁছানো যায় বলে ঝুঁকি জেনেও এসব অটোরিকশাকেই চলাচলের বাহন হিসেবে ব্যবহার করছেন যাত্রীরাও। ফলে যেটি হয়েছে, জ্যামিতিক হারে বেড়েছে রাজধানীতে এই যন্ত্রযানের সংখ্যা। আমার বাংলা রিক্সা উঠেই না, ডাকতেছি মামা আয়েন, তাও উঠতেছে না।
বাধ্যগত এখন অটো চালাইতেছি। চাকরি করতাম, তারপর আমি একটা অ্যাক্সিডেন্ট করলাম। অ্যাক্সিডেন্ট করার পরে আমার তো অন্য কিছু কাজ করার মতো সমর্থ নেই, যাকে আমি অটো রিক্সা চালাই দেবো বাধ্যমূলক। অল্প পথের জন্য ভাড়া কম লাগে, এই জন্য আমরা অটো রিক্সাতে উঠি। আর এইদিকে তো বাস চলাচল করে না। রাজধানীতে এরকম অটোরিকশার সংখ্যা কত জানে না 2 সিটি কর্পোরেশন। তবে রিক্সা, ভ্যান ও ইজি বাইক সংগ্রাম পরিষদের হিসাবে 2024 সাল পর্যন্ত এই সংখ্যা ছিল 12 লাখ, আর 5 আগস্টের পর বেড়েছে 30%। দৈনিক 400 টাকা জমা ধরে বছরে লেনদেন 21,000 কোটি টাকা। বিকল্প কর্মসংস্থানের ব্যবস্থা করা দরকার, বিকল্প যানবাহনের ব্যবস্থা করা দরকার। এই দুটো জায়গাতে চিহ্নিত করে এটাকে নিয়ন্ত্রণ করা সম্ভব। তাছাড়া উচ্ছেদের মধ্য দিয়ে যদি এটাকে নিয়ন্ত্রণ করতে চায়, এটাও আমি মনে করি সরকারের জন্য ভুল সিদ্ধান্ত হতে পারে। পরিস্থিতি যখন তখন বুয়েটের যন্ত্রকৌশল বিভাগের একটি দলের তৈরি করা নতুন মডেলের অটোরিকশার লাইসেন্স দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার। আমরা অনুমোদন দিব, নাম্বার প্লেট দিব, কিন্তু কন্ডিশন আছে। নাম্বার 1 কন্ডিশন হচ্ছে যেই বাহনটা নিয়ে রাস্তায় নামা হবে সেটা একটা স্ট্যান্ডার্ড মেনটেন করতে হবে। একটি ভোটার আইডি কার্ডের এগেইনস্টে একটা রিক্সা দেওয়া হবে, অতিরিক্ত কোনো রিক্সায় অনুমোদন দেওয়া হবে না। কি থাকবে নতুন মডেলের এই অটোরিকশায়? বিশেষজ্ঞরা জানালেন এতে হাইড্রোলিক ব্রেক সহ 16 ধরনের বিশেষ বৈশিষ্ট্য যুক্ত করা হয়েছে, যা অনেকটাই নিশ্চিত করবে নিরাপত্তা। মোস্ট অফ দ্য ভেহিকেলে পৃথিবীতে এখন আর মেকানিক্যাল ব্রেক ইউজ হয় না। সো আমরা মোস্ট অফ দ্য ভেহিকেলে যেটা ইউজ হয় সেই ধরনের হাইড্রোলিক ব্রেক সিস্টেম 3 চাকায় ইন্ট্রোডিউস করেছি, যার ফলে আমরা আশা করি যে আগের তুলনায় অনেক ভালো আমরা ব্রেকিং পারফরমেন্সটা পাবো। তবে এই সিদ্ধান্তকে মন্থর গতির ঢাকার জন্য আত্মঘাতী বলছেন পরিবহন বিশেষজ্ঞ শামসুল হক। এই সরকার যদি আগের সরকারের মতো এই ধরনের ডিসিশন নিয়ে ঢাকাকে আরও বেশি বিশৃঙ্খল করে এবং স্বপ্ন দেখে আমরা যতটা রেজিস্ট্রেশন দিব ততটাই চলবে, তাহলে আকাশ কুসুম চিন্তা করছে বলতে হবে। যত দ্রুত সম্ভব এই সরকার বাস রুট ফ্র্যাঞ্চাইজটা বিকল্প হিসাবে জনগণের সামনে দিক। ঢাকার উত্তর সিটিতে অনুমোদন আছে 30,162 রিকশার, আর দক্ষিণে এই সংখ্যা 1,90,217টি। আরিফুর রহমান সবুজ, যমুনা নিউজ, ঢাকা। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছেন, স্বাস্থ্য খাতের সমস্যা নিয়ে একে অপরকে দোষারোপ না করে সবাই মিলে সমাধান করতে হবে। দুপুরে নিজ কার্যালয়ে সিভিল সার্জন কনফারেন্সের উদ্বোধনীতে তিনি বলেছেন, অন্য যে কোনো পেশার চেয়ে চিকিৎসকদের মানব সেবার সুযোগ বেশি। এ কথা ডাক্তারদের স্মরণ রাখার তাগিদ দেন প্রধান উপদেষ্টা। বলেন, স্বাস্থ্যসেবায় সুনির্দিষ্ট কোনো কাঠামো লাগে না। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় দেশে প্রথমবারের মতো অনুষ্ঠিত হলো সিভিল সার্জন সম্মেলন। রাজধানীর তেজগাঁয়ের প্রধান উপদেষ্টার কার্যালয়ে ছিল এর আয়োজন। সম্মেলনের উদ্বোধন করেন অন্তর্বর্তী সরকার প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। এই যে একটা জোয়ার, এই জোয়ারের মধ্যে যদি আমরা ঢুকে পড়ি, চিন্তা করেন আমাদের কি পরিবর্তন সম্ভব। প্রথমবারের মতো সিভিল সার্জন সম্মেলন অনুষ্ঠিত হয় ধন্যবাদ জানান প্রধান উপদেষ্টা। আগে কোনোদিন এরকম জেলা পর্যায় থেকে সিভিল সার্জনদেরকে নিয়ে এসে কথা বলার সুযোগ করা হয়। বর্তমান অবস্থা নিয়ে দোষারোপ না করে স্বাস্থ্য খাতের উন্নয়ন ও ঘাটতি পূরণে সবার সম্মিলিত প্রচেষ্টার তাগিদ দেন ডক্টর ইউনূস। স্বাস্থ্য সেবা যে স্বাস্থ্যহীন সেটা আমরা সবাই বুঝি, এবং একে অপরকে দোষ দিয়ে এর কারণে এটা হয় না, ওর কারণে এটা হয় না। দোষ দিলে তো স্বাস্থ্যহীনতা দূর হয়ে যাবে। এটার প্রতিকার করতে হবে যাতে করে আমরা স্বাস্থ্যসেবা সঠিকভাবে করতে পারি। প্রধান উপদেষ্টা বলেন, স্বাস্থ্য খাতের অভাব ঘাটতির মধ্যেও ভালো করা সম্ভব। পরিবর্তনের মানসিকতা নিয়ে চিকিৎসা সেবায় আত্মনিয়োগে চিকিৎসকদের প্রতি আহ্বান জানান তিনি। স্বাস্থ্য খাতের দুর্নীতির বিষয়েও কথা বলেন ডক্টর ইউনূস। এই পরিস্থিতির মধ্যেই, সমস্ত অভাব এবং ঘাটতির মধ্যেই আমরা এর চেয়ে ভালো করব। আমি একদম নিশ্চিতভাবে বলতে পারি স্বাস্থ্যসেবা 25% ভালো হবে। শুধু এইটুকু চিন্তা করে আমরা এর চেয়ে ভালো করবো। আমি শুধু বলছি যে সরকার গুটিয়ে থাকলেও অতীতে যদি থেকে থাকে সে জমানা শেষ। আমাদের এই সময়টুকু ক্ষুদ্র একটা উইন্ডো অফ অপরচুনিটি এইবার আমরা করবো, কারণ আমাদের উপর সারা বিশ্বের নজর, এবং আমিও নিজেকে আবিষ্কার করেছি যে আমার তো অনেক ক্ষমতা আছে। অন্যদের চেয়ে চিকিৎসকদের মানব সেবার সুযোগ বেশি থাকায় সীমাবদ্ধতার মধ্যে থেকেও কাজ করার সুযোগ আছে বলে জানান ডক্টর ইউনূস। স্বাস্থ্যসেবায় কোনো কাঠামো লাগে না উল্লেখ করে তিনি বলেন, এ নিয়ে কোনো রাজনীতি নেই। চিকিৎসা এমন একটা জিনিস, স্বাস্থ্য এমন একটা জিনিস, এখানে বাদ প্রতিবাদের কিছু নেই।
এখানে রাজনৈতিক মতবাদের কিছু না। শিক্ষক বলতে পারে যে আমার ক্লাসরুম লাগবে, ছাত্র লাগবে এবং শিক্ষকতা করবে, তার একটা কাঠামো লাগে। স্বাস্থ্যসেবার কোনো কাঠামো লাগে না। কাজে আপনাদের স্বাস্থ্যসেবার যারা আমরা নিযুক্ত আছি তাদের এই মহাসুযোগ অন্যদের চাইতে অনেক বেশি। এই সম্মেলনের মধ্য দিয়ে নতুন মানসিকতা ও নতুন বাংলাদেশের উন্মোচন হলো বলে জানান প্রধান উপদেষ্টা। বলেন, আলোচনা ও দেখা সাক্ষাতের মধ্যে দিয়ে অনেক সমস্যার সমাধান সম্ভব। নতুন মানসিকতা উন্মোচন করছি। লামিয়া তিথি, যমুনা নিউজ, ঢাকা। অর্থবছর শেষ না হতেই প্রবাসী আয় রেকর্ড করেছে দেশ। বাংলাদেশ ব্যাংক বলছে চলতি মাসের 7 তারিখ পর্যন্ত $25.27 বিলিয়ন সমপরিমাণ অর্থ পাঠিয়েছে প্রবাসীরা, যা যে কোনো অর্থ বছরের পাঠানো অর্থের চেয়ে বেশি। গত অর্থ বছরের ঠিক একই সময়ে প্রবাসী আয় এসেছিল $24.27 বিলিয়ন। এদিকে রেমিটেন্সে ভর করে জুলাই মার্চ সময়ে চলতি হিসাবের ঘাটতি কমেছে 85%। মূলত শক্তিশালী রেমিটেন্স প্রবাহ, অর্থ পাচার হ্রাস, আমদানির তুলনায় রপ্তানি প্রবৃদ্ধির হার বেশি থাকায় এই অর্জন সম্ভব হচ্ছে বলে মনে করছেন এই খাত সংশ্লিষ্টরা। পতিত শেখ হাসিনা সরকারের শাসনামলের শেষ থেকে প্রবাসীরা অর্থ পাঠানো কমিয়ে দেন, তবে ডক্টর মোহাম্মদ ইউনূস অন্তর্বর্তী সরকারের দায়িত্ব গ্রহণের পর থেকে আবার অর্থ পাঠাতে শুরু করেন তারা। ক্রমান্বয়ে রেমিটেন্স প্রবাহ বাড়ে। সংশ্লিষ্টরা বলছেন ঈদুল আজহা উপলক্ষে চলতি মাসে প্রবাসী আয় আরও চাঙা থাকবে। ডিএমপির নিষিদ্ধ এলাকায় এনসিপির বিক্ষোভ করার ঘটনায় সরকারের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুলেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। বলেছেন, যারা আওয়ামী লীগের পুনর্বাসন নিয়ে বিএনপির বিরুদ্ধে অভিযোগ তুলতে চায় তারা দেশ ও জনগণের শত্রু। দুপুরে জাতীয় প্রেস ক্লাবে সাবেক সংসদ সদস্য নাসির উদ্দিন পিন্টুর স্মরণসভায় যোগ দেন মির্জা আব্বাস। বলেন, শেখ হাসিনার মতো দেশে লুটপাট চালাতে একটি গোষ্ঠী এখন বিএনপিকে শেষ করতে চায়। আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে শাহবাগে লাগাতার আন্দোলনকে এ সময় নাটক আখ্যা দিয়ে মির্জা আব্বাস বলেছেন, কোনো অপকর্মের আগে মানুষের দৃষ্টি সরাতে শেখ হাসিনাও এমন কৌশল অবলম্বন করতেন। বিএনপি আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের বিরোধিতা না করলেও একটি অজনপ্রিয় দল শুধু রাজনৈতিক উদ্দেশ্যে খালেদা জিয়ার দলকে হেয় করছে। মানবিক করিডোরের নামে সরকার কারো পারপাস সার্ভ করছে কিনা সেই অভিযোগও করে বিএনপির এই নেতা বলেছেন, দেশ ভালো অবস্থানে নেই। মানবিক করিডোর নিয়ে জামায়াত ইসলামী আন্দোলনের নীরবতাও বিস্ময়কর। যে শাহবাগ আপনারা বন্ধ করেছেন, যে শাহবাগের এই এলাকাতে, এই সমস্ত এলাকাতে মিছিল মিটিং করা যাবে না, সেখানে সরকারের পৃষ্ঠপোষকতায় সরকারের দল এনসিপির লোকেরা ওখানে মিছিল মিটিং করে কিভাবে? আওয়ামী লীগ নিষিদ্ধ করতে হবে। তো আওয়ামী লীগ নিষিদ্ধ করতে না করছে কে ভাই? খুব চেষ্টা করছে চালানোর জন্য। বিএনপি নাকি আওয়ামী লীগকে কি করতে চায়? পুনর্বাসিত করতে চায়। আমাকে বড় ঠেকা পড়ে গেছে ভাই বিএনপি আওয়ামী লীগের পুনর্বাসিত করতে। জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের নতুন সিইও ও কোষাধ্যক্ষের পদত্যাগ দাবিতে আন্দোলন করছেন শহীদ পরিবারের সদস্যরা। ফাউন্ডেশনের এসব পদে শহীদ পরিবারের সদস্যদের নিয়োগের দাবি তাদের। সকালে শহীদ স্মৃতি ফাউন্ডেশনের কার্যালয়ের সামনে বিক্ষোভ মিছিল এবং সমাবেশ করে তারা। কোষাধ্যক্ষ ওয়াকের আহমেদের বিরুদ্ধে শহীদ পরিবারের সাথে অসদাচরণ এবং স্বৈরাচারের সাথে সম্পৃক্ততার অভিযোগ করেন তারা। সবশেষ শহীদ ইয়ামিনের বাবাকে করা আপত্তিকর মন্তব্যের অভিজ্ঞতা তুলে ধরে ক্ষোভ জানায় শহীদ পরিবারগুলো। নতুন যাকে সিইও নিয়োগ দেওয়া হয়েছে তিনি শহীদ পরিবারের কেউ নন বলেও তার পদত্যাগ চান বিক্ষোভকারীরা। গত 8 মে জুলাই ফাউন্ডেশন থেকে শহীদ মীর মুগ্ধর ভাই মীর মাহবুবুর রহমান স্নিগ্ধ সিইও পদ থেকে অব্যাহতি নেন, তবে পরিচালনা পর্ষদের সদস্য হিসেবে তিনি আছেন। আর সেদিনই সিইও পদে অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট কর্নেল কামাল আকবরকে নিয়োগ দেওয়া হয়। ওয়াকার আহমেদ এটা কোষাধ্যক্ষ ট্রেজারার। আমি তখন বললাম যে আচ্ছা আপনি কে? আমরা যেখানে শহীদ পরিবার, আমরা চাচ্ছি যে শহীদ পরিবারের ভিতর থেকে যোগ্য কাউকে দেওয়া হোক, তা আপনার কেন এত সমস্যা? তখন আমাকে বলছে যে আপনি কে? তখন যে আমি কে মানে আমি একজন শহীদের বাবা। তখন সে আমাকে বলছে সো হট, আমরা নাকি ননসেন্স এবং আমরা নাকি পাগল, শহীদের বাবারা নাকি পাগল, এই ধরনের শব্দ উচ্চারণ করার কারণে আমরা তার পদত্যাগ চাই। আজকে ইয়ামিনের বাবাকে বলেছে, কালকে আমাকে বলবে। আমার চাইতে যারা কিছু বলতে পারবে না তাদেরকে তো বলাই যাবে না। এই শহীদের পরিবারের অসংখ্য যোগ্য লোক আছে, তাদের মধ্যে থেকে এই শহীদের পরিবারের লোকজন এই ফাউন্ডেশন নিয়োগ করা হোক। আপনারা শহীদ আহতদেরকে বারবার রাস্তায় নামান, আপনাদের ক্ষমতার মস্তদে আমি মনে করি থাকার কোনো অধিকার নাই আপনাদের। আওয়ামী লীগ নিষিদ্ধের আন্দোলনে যেসব আপত্তিকর স্লোগান নিয়ে জনমনে প্রশ্ন উঠেছে তার দায় দায়িত্ব সংশ্লিষ্ট পক্ষটিকেই বহন করতে হবে।
এনসিপিকে এর সাথে জড়ানো সম্পূর্ণ অহেতুক এবং অনাকাঙ্ক্ষিত বলে বিবৃতি দিয়েছে জাতীয় নাগরিক পার্টি এনসিপি। সোমবার দলটির যুগ্ম সদস্য সচিব সালেউদ্দিন সিফাত স্বাক্ষরিত এক বিবৃতিতে এই তথ্য জানানো হয়। বিবৃতিতে বলা হয়েছে, 1971 সালের মুক্তিযুদ্ধের গণহত্যায় সহযোগীদের রাজনৈতিক অবস্থান জাতির সামনে স্পষ্ট করতে হবে। গণতন্ত্রে উত্তরণের পথে 24-এর অভ্যুত্থানে যারা ভূমিকা পালন করেছে, নতুন বাংলাদেশ বিনির্মাণে তাদের বাংলাদেশপন্থী ভূমিকা রাখার আহ্বান জানানো হয়। কেবল বৃহত্তর ঐক্যের মাধ্যমে মুজিববাদকে সামগ্রিকভাবে পরাস্ত করা সম্ভব বলেও ওই বিবৃতিতে জানায় দলটি। ঐকমত্য কমিশনের সাথে আলোচনা শেষে 166টি সংস্কার প্রস্তাবের মধ্যে 134টি প্রস্তাবে একমত হয়েছে গণতান্ত্রিক বাম ঐক্য। এছাড়া 6টিতে আংশিক মত আর বাকি 26টিতে তাদের দ্বিমত রয়েছে। দুপুরে জাতীয় সংসদ ভবনে এলডি হলে ঐকমত্য কমিশনের সাথে 20 সদস্যের প্রতিনিধি দলের আলোচনা শেষে গণতান্ত্রিক বাম ঐক্যের আহ্বায়ক আবুল কালাম আজাদ বলেছেন, সংবিধানের 4টি মূলনীতিতে সমাজতন্ত্রের কোনো রূপরেখা নেই, সে বিষয়ে আলোচনা হয়েছে। এ সময় বাংলাদেশের সাম্যবাদী দলে এমএল এর সভাপতি কমরেড হারুন চৌধুরী বলেছেন, স্থানীয় সরকার নির্বাচনের আগে জাতীয় সংসদ নির্বাচন চান তারা, আর নির্বাচনে টাকার খেলা আর পেশিশক্তি প্রদর্শন বন্ধ করার পাশাপাশি দুর্নীতি বন্ধের দাবিও জানায় গণতান্ত্রিক বাম ঐক্য। আলোচনা শুরুর আগে ঐকমত্য কমিশনের সহসভাপতি আলী রিয়াজ বলেছেন, সংস্কারের মাধ্যমে জবাবদিহিমূলক রাষ্ট্র পুনর্গঠনে দলগুলোকে বড় ভূমিকা রাখতে হবে। ফ্যাসিস্ট শাসকের পলায়ন প্রাথমিক বিজয়কে নিশ্চিত করেছে, কিন্তু আরো বড় দায়িত্ব আমাদের উপর অর্পিত হয়েছে, তা হচ্ছে এই রাষ্ট্র কাঠামোকে পরিবর্ধনের মধ্য দিয়ে, সংশোধনের মধ্য দিয়ে অগ্রসর হওয়া। সংস্কারের যে প্রস্তাবনা, সেখানে আমরা মনে করছি যে সমাজতন্ত্রের একটা রূপরেখা থাকা উচিত। আপনারা যত দাবি দাবা রাখেন দেশের স্বার্থে, সরকারের স্বার্থে, জনগণের স্বার্থে, কিন্তু আপনারা সমাজতন্ত্রের মার্কসিজমের অন্তত একটা প্যারা রাখিয়েন। হজের নামে দেশ ছাড়ার সময় বিমানবন্দরে ইমিগ্রেশন পুলিশের কাছে আটক হলেন এক আওয়ামী লীগ নেতা। নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁও উপজেলার আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি ইঞ্জিনিয়ার মাসুদুর রহমান মাসুমকে সকালে আটক করে পুলিশ। আটক মাসুম পিরোজপুর সদর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান। পুলিশ জানিয়েছে, আত্মগোপনে থেকে হজে যাওয়ার জন্য হজ ক্যাম্পে ছিলেন মাসুম। সকালে একটি ফ্লাইটে সৌদি আরব যাওয়ার জন্য বিমানবন্দরে যান তিনি। ইমিগ্রেশন চেকিং এর সময় তাকে আটক করা হয়। বৈষম্য বিরোধী আন্দোলনে কাঁচপুরে ছাত্র জনতার উপরে হামলার, গুলি, হত্যার ঘটনায় সোনারগাঁ থানায় একাধিক মামলা রয়েছে। দুপুরে মাসুদুর রহমান মাসুমকে সোনারগাঁ থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়। অর্থশাস্ত্র এবার কেরানীগঞ্জে শোভাঢ্যা খাল খননের কাজ করবে সেনাবাহিনী। 317 কোটি টাকা ব্যয়ে 1 বছর মেয়াদে এই প্রকল্প শুরু হবে চলতি বছরের জুনে। সকালে দক্ষিণ কেরানীগঞ্জের শোভাঢ্যা খাল পরিদর্শন শেষে কথা বলেন পরিবেশ, বন ও জলবায়ু উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। বলেছেন, অনেক জায়গায় খালের অস্তিত্ব বিলীন হয়ে গেছে, বর্জ্যের স্তূপ তৈরি হয়েছে। এর ফলে খালটি পুনরুদ্ধার করা একটি বড় চ্যালেঞ্জের কাজ। খাল পুনরুদ্ধার এবং পরিষ্কার এলাকাবাসীকেও সচেতন হওয়ার আহ্বান জানিয়েছেন তিনি। এ সময় ঢাকার জলাবদ্ধতা নিয়ে এক প্রশ্নের জবাবে উপদেষ্টা বলেছেন, বর্ষার মৌসুমে ঢাকা শহরে জলাবদ্ধতা নিরসনে এরই মধ্যে ড্রেনেজ ব্যবস্থা নিয়ে কাজ শুরু করেছে 2 সিটি কর্পোরেশন। এই খালটাকে ফেরত আনা, এটাতে প্রবাহ ফেরত আনা একটা চ্যালেঞ্জিং কাজ, কিন্তু এই প্রকল্পটা এই জুনে শুরু হয়ে আগামী জুনে যখন শেষ হবে তখন অন্তত খালের অবয়বটা দেখতে পাবেন। জনগণ যেন তারপরে এখন যেভাবে এটাকে নোংরা করা হয়েছে সেটা আমরা না করি, এবং আমরা ওয়ার্ড ভিত্তিক, মহল্লা ভিত্তিক খালটাকে দেখাশোনা করার জন্য জনগণের একটা মনিটরিং মেকানিজম তৈরি করে ফেলি। 4 সন্তানের মা, একটি অঘটনে জীবন পুরোপুরি এলোমেলো। বলছি মাগুরার ধর্ষণের শিকার শিশু আসিয়ার মা আয়েশা আক্তারের কথা। শিশু সন্তানটির চলে যাওয়ার 2 মাস হতে চলেছে। কেমন আছেন আয়েশা আক্তার? সহকর্মী আলিমুজ্জামান উজ্জ্বলকে নিয়ে মাগুরার শ্রীপুরে আসিয়াদের বাড়িতে গিয়েছিলেন সহকর্মী তাজনুর ইসলাম। নাহিদ হোসেনের ক্যামেরায় পরিবারটির কথা জানবো তার কাছে। কষ্টের কথা কি বলিব, কষ্ট কাকে বলে, কষ্ট হইল মনের আগুন বুকের মধ্যে জ্বলে। প্রখ্যাত কথা সাহিত্যিক হুমায়ুন আহমেদ নক্ষত্রের রাত নাটকে হাসানের জবানে বলেছিলেন লাইনগুলো।
আদরের মেয়ে আসিয়াকে হারানোর পর মা আয়েশা আক্তার ভেতরে ভেতরে সেই কষ্টকেই লালন করে চলেছেন। এক সময় মাগুরার শ্রীপুরের এই বাড়ি ছিল মুখর, ভাই বোনেরা মিলে মাতিয়ে রাখত তাদের মাকে। অথচ এখন সবকিছু কেমন ফাঁকা। 4 সন্তানের জননী আয়েশা আক্তারের সাথে আছেন কেবল 2 জন। আসিয়ার মেজবোনকে ভর্তি করে দেয়া হয়েছে দূরের একটি আবাসিক মাদ্রাসায়। বাচ্চারাও তো সুস্থ নেই, সুস্থ আছে, এই যে বড় মেয়েটার টেনশন থাকে, ভয় থাকে ওর সবসময় দেহের ভিতর, জোরা যেন কোন সময় এসে আবার আমার মারবে না, এই ভয় বেশি পাই। মানসিক ভারসাম্যহীন আসিয়ার বাবার খোঁজ নেই বেশ কয়েকদিন ধরে। এ যেন আয়েশা আক্তারের দুশ্চিন্তার আরেকটি অধ্যায়। দরিদ্র এই পরিবারটি মানুষের কাছ থেকে যে সহায়তা পেয়েছিলেন তা দিয়ে চলছে সংসার। তবে ভবিষ্যৎ নিয়ে কপালে চিন্তার ভাঁজ আসিয়ার মায়ের। একই সঙ্গে চান মেয়ে হত্যার বিচারও। যেভাবে আসিয়ার মৃত্যু হয়েছে সেভাবে ওর মৃত্যু হবে, যাতে আসিয়ার আত্মাটা শান্তি পায়, এইটুকুই হলো আমার সবচেয়ে বড় চাওয়া। যাতে আর কোনো আসিয়ার মার যাতে বুক খালি না হয়, আর কোনো আসিয়া যাতে নির্যাতনের শিকার না হয়। আসিয়াকে ধর্ষণ আর হত্যার সাথে জড়িতরা আছে কারাগারে। মায়ের বিশ্বাস সর্বোচ্চ শাস্তি হবে অপরাধীদের, শান্তি পাবে আসিয়ার বিদেহী আত্মা। তাজনুর ইসলাম, যমুনা নিউজ, মাগুরা। টানা 18 দিন পাল্টাপাল্টি গোলাগুলির পর অবশেষে শান্ত রাত পার করল ভারত পাকিস্তান নিয়ন্ত্রণ রেখা এলওসির বাসিন্দারা। ভারতীয় সেনাবাহিনী জানিয়েছে 11 মে দিবাগত রাতে সীমান্ত এলাকায় আর সহিংসতার খবর পাওয়া যায়নি। জম্মু কাশ্মীরের সব জায়গায় শান্ত ছিল। বেশিরভাগ এলাকা থেকে তুলে নেওয়া হয়েছে ব্ল্যাকআউটের নির্দেশনা। ভারত পাকিস্তান যুদ্ধবিরতি শর্ত লঙ্ঘনের পাল্টাপাল্টি অভিযোগও ওঠেনি, যদিও লাইন অফ কন্ট্রোল অর্থাৎ এলওসি সতর্ক অবস্থায় ছিল। 2 দেশের সেনারাই গেল শনিবার স্থানীয় সময় বিকেল 5টায় সব ধরনের অভিযান বন্ধ রাখতে সম্মত হয় ভারত ও পাকিস্তান, যদিও যুদ্ধবিরতির কয়েক ঘন্টার মধ্যে একে অপরের বিরুদ্ধে যুদ্ধবিরতির শর্ত ভঙ্গের অভিযোগ তোলে। যুদ্ধবিরতির জন্য কখনো অনুরোধ জানায়নি পাকিস্তান। কাপুরুষের মতো হামলা চালিয়ে নিজেরাই আবার মীমাংসার অনুরোধ জানিয়েছে ভারত, এমন দাবি পাকিস্তানের সামরিক মুখপাত্রের। অন্যদিকে অপারেশন সিন্দুর নিয়ে সফলতার দাবি করেছে নয়াদিল্লি। পাক সেনাদের বিরুদ্ধে যুদ্ধবিরতি লঙ্ঘনের অভিযোগ তুললেও ইসলামাবাদ তা অস্বীকার করেছে। রোববার যুদ্ধবিরতি পরবর্তী পরিস্থিতি নিয়ে ব্রিফিং করে ভারত পাকিস্তান 2 দেশই। এতে আবারও পাল্টাপাল্টি শর্ত লঙ্ঘনের অভিযোগ তোলে 2 প্রতিবেশী। ইসলামাবাদের দাবি পাকিস্তানের সেনারা যুদ্ধবিরতি লঙ্ঘন করেনি, কেউ তা অমান্যের চেষ্টা করলে কঠোর পদক্ষেপ নেওয়া হবে বলেও জানায়। সেনাবাহিনীর মুখপাত্র হিসেবে 200% নিশ্চয়তা দিয়ে বলতে পারি যে আমাদের সেনারা এলওসিতে যুদ্ধবিরতি মেনে চলছে। আমরা পেশাদারিত্বের সাথে কাজ করি এবং নিজেদের দেওয়া প্রতিশ্রুতি রক্ষায় সরকারের নির্দেশনা মেনে চলি। আমরা শান্তিপ্রিয় জাতি, তবে কোনো আগ্রাসন হলে তার জবাবও দেব। সংবাদ সম্মেলনে 2 দেশের যুদ্ধবিরতির প্রস্তাব নিয়ে প্রশ্ন করেন সাংবাদিকরা। পাকিস্তান নেভার রিকোয়েস্টেড। খুব স্পষ্ট করেই বলতে চাই, পাকিস্তান কখনোই যুদ্ধবিরতির অনুরোধ জানায়নি। আসল ঘটনা হলো 6 ও 7 মে তারা কাপুরুষের মতো হামলা চালিয়ে নিজেরাই আবার মীমাংসার অনুরোধ জানিয়েছিল। উপযুক্ত জবাব দেওয়ার পরই তাদের সাথে যোগাযোগ করব বলে আমরা সাফ জানিয়ে দিই। ক্ষয়ক্ষতি নিয়ে বিস্তারিত কোনো তথ্য না দিলেও ভারতের দাবি সফল হয়েছে অপারেশন সিন্দুর। ক্ষয়ক্ষতি এই লড়াইয়ের অংশ। যে প্রশ্নটা করা উচিত তা হলো আমরা কি লক্ষ্য পূরণ করতে পেরেছি। উত্তর হলো হ্যাঁ। এই মুহূর্তে ক্ষয়ক্ষতির বিষয়ে কোনো মন্তব্য করতে চাচ্ছি না। যে লক্ষ্য নির্ধারণ করা হয়েছিল তা পূরণ হয়েছে, পাইলটরাও ঘরে ফিরেছে। আমরা সফল হয়েছি এ বিষয়ে কোনো সন্দেহ নেই। সেনাপ্রধান সার্বিক পরিস্থিতি পর্যালোচনা করেছেন। পাকিস্তানের যুদ্ধবিরতি লঙ্ঘনের যে কোনো চেষ্টার উপযুক্ত জবাব দেওয়ার ক্ষমতা তিনি আমাদের দিয়েছেন। টানা 4 দিনের সরাসরি সংঘাতের পর বাড়ি ফিরতে শুরু করেছে নিয়ন্ত্রণ রেখার 2 পারের বাসিন্দারা। অনিক রহমান, যমুনা নিউজ। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর উদ্ধত আচরণে চরম ক্ষুব্ধ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এমনকি সরাসরি যোগাযোগ বন্ধ করে দিয়েছেন। 2 দেশের কর্মকর্তাদের বরাতে এমন বিস্ফোরক তথ্য দিয়েছে ইসরায়েলের বেশ কয়েকটি গণমাধ্যম। বলছে মার্কিন প্রশাসনকে প্রভাবিত করার চেষ্টার অভিযোগে নেতানিয়াহুর দিক থেকে মুখ ফিরিয়ে নিয়েছেন ট্রাম্প।
গাজায় 1.5 বছরের বেশি সময় ধরে চলা আগ্রাসনে ইসরায়েলের পরম মিত্র হিসেবে পাশে ছিল যুক্তরাষ্ট্র। মার্কিন নির্বাচনের আগে থেকেই গাজায় সংঘাত বন্ধের পরিকল্পনা জানিয়েছিলেন ডোনাল্ড ট্রাম্প। ক্ষমতায় এসে তৎপরতাও শুরু করেন, তবে এখনও আসেনি সাফল্য। যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় যুদ্ধবিরতি হলেও তা থেকে সরে গেছে তেল আবিব। দৌড়ঝাঁপ চলতে থাকলেও নেতানিয়াহু সরকারের অনড় অবস্থানের জেরে দূরত্ব বাড়ছে ট্রাম্প প্রশাসনের সাথে, এমন ইঙ্গিত পাওয়া গেছে আগেই। এবার দুই দেশের কর্মকর্তাদের বরাতে বিস্ফোরক তথ্য দিয়েছে ইসরায়েলের গণমাধ্যমগুলো। জানিয়েছে নেতানিয়াহুর সাথে সরাসরি যোগাযোগই বন্ধ করে দিয়েছেন বিরক্ত ট্রাম্প। পরম মিত্রের দিক থেকে হঠাৎ কেন এভাবে মুখ ফিরিয়ে নিলেন মার্কিন প্রেসিডেন্ট? ট্রাম্পের ঘনিষ্ঠ কর্মকর্তারাই জানিয়েছেন, বারবারই ট্রাম্পকে প্রভাবিত করার চেষ্টা করেছেন নেতানিয়াহু, বিশেষ করে ইরান ইস্যুতে। ইরানে যুক্তরাষ্ট্র ইসরায়েল যৌথ হামলার মতো উচ্চাকাঙ্ক্ষা ছিল নেতানিয়াহুর, তবে তা বাতিল করে দিয়েছেন ট্রাম্প। এই নিয়ে বেশ কয়েকবার পর্দার আড়ালে মতপার্থক্য হওয়ার খবরও মিলেছে। ট্রাম্পের কি করা উচিত তা নিয়ে নাকি বয়ানও দিয়েছে তেল আবিব প্রশাসন। এছাড়া ইরান, ইয়েমেন কিংবা গাজা নিয়ে কোনো সুনির্দিষ্ট পরিকল্পনা বা রোডম্যাপই দেখাতে পারেনি ইসরায়েল। সব মিলিয়ে ক্ষুব্ধ ট্রাম্প সম্প্রতি তেল আবিবের বিরুদ্ধে গিয়ে হুতিদের সাথে চুক্তি করে বসেন। জবাবে নেতানিয়াহুও জানিয়ে দেন, মার্কিন বন্ধুরা সাথে না থাকলেও নিজেরাই নিজেদের প্রতিরক্ষার ব্যবস্থা করবেন। প্রেসিডেন্ট হিসেবে ট্রাম্পের প্রথম মেয়াদে প্রথম বিদেশ সফরেই গন্তব্য ছিল ইসরায়েল ও সৌদি আরব। এবার মধ্যপ্রাচ্যে একাধিক দেশ সফরের পরিকল্পনা থাকলেও তালিকায় নেই বন্ধু দেশ ইসরায়েল। ডরথি থার্স্টিন, যমুনা নিউজ। এই ছিল দুপুরে বাংলাদেশের আয়োজনে। সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।